রাষ্ট্রমন্ত্রী টিকেটের জন্য ভিড়। ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি ঠেকাতে কমিটি এনআইডি জালিয়াতিতে জড়িতদের ছাড় নয়। ফের চড়া পেঁয়াজের বাজার, আমদানি বাড়লে কমবে দাম বলছেন ব্যবসায়ীরা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি 21 চট্টগ্রাম সংবাদের সাথে রয়েছে আমি ফেরদৌস আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। সৌদি আরবে কর্মস্থলে দ্রুত ফেরার টিকিটের জন্য পঞ্চম দিনের মতো সড়কে অপেক্ষা করছে প্রবাসীরা। ফ্লাইট সমস্যা মিটলেও টিকিট পাওয়ার নিশ্চয়তা কাটছে না প্রবাসী কর্মীদের। সৌদি এয়ারলাইন্স বলছে টোকেনের ধারাবাহিকতায় সবাইকে টিকিট দেয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, 1 অক্টোবর থেকে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। তখন সব সমস্যা কেটে যাবে। মোহাম্মদ নুরুন নবীর সহায়তায় জসিম জুয়েলের রিপোর্ট। গত কয়েকদিন ধরেই সৌদি আরবে ফিরতে টিকিটের জন্য বিক্ষোভ করছিলেন প্রবাসীরা। বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার পর ভিসা জটিলতা ও ফ্লাইট পরিচালনার সমস্যার সমাধান হলেও নতুন সংখ্যা দেখা দেয় টিকিট প্রাপ্তি নিয়ে। কয়েক দিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালেও কারণ বাজারে সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে টিকিটের জন্য জড়ো হন প্রবাসীরা। মতিঝিলে বিমান অফিসের সামনেও টিকিট প্রত্যাশীদের ভিড়। 1 থেকে 17 মার্চ পর্যন্ত যাদের রিটার্ন টিকিট ছিল তাদের টিকিট দেয় বাংলাদেশ বিমান। সৌদি এয়ারলাইন্স টিকিট না দেয় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। কালোবাজারির আশঙ্কাও করছেন কেউ কেউ। এখনো পর্যন্ত একজন লোক ভিতরে যেতে পারে নাই। তারা আজকের যে লোকদেরকে টিকিট দেওয়ার কথা, আদৌ তারা টিকিট পাবে কিনা টোকেন অপেক্ষা করতেছে, তাদেরকে কাউকে ভিতরে প্রবেশ করতে দিতেছে না। 500 লোককে টিকিট দিবে। 500 লোকের মধ্যে এই পর্যন্ত আমরা একজন লোককে দেখি নাই। আমরা না খাই না দায় এখানে এখন পর্যন্ত বসে রয়েছে। আজ যে 5টা দিন হয়ে গেছে। আমরা প্রতিদিন আসতেছি, প্রতিদিন যাইতেছি, প্রতিদিন আসতেছি, প্রতিদিন যাইতেছি। এখন ভিতরে কি হইতেছে তা আমরা জানি না। সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়, টিকিট দেয়া হবে টোকেনের ক্রমিক সংখ্যার ভিত্তিতে। যাদের টোকেন নেই তারা টিকিট পাবেন পরে। আজকে আমরা 500 সার্ভ করার ইনশাল্লাহ চেষ্টা করতেছি। কালকে পরশু এইভাবে গ্রাজুয়ালি আমরা করব। কালকে পরশু আমাদের অফিস খোলা। এইভাবে আমরা করে ইনশাল্লাহ আমরা যত তাড়াতাড়ি পারি এটা ক্লিয়ার আপ করার চেষ্টা করব। এদিকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, সৌদি সরকারের কাছ থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পাওয়া গেছে। দ্রুত সংকট কেটে যাবে বলেও মন্তব্য করেন তিনি। বিমানের ফ্লাইটগুলো যারা বাতিল করেছিল তারা বলেছে সবগুলো 1 তারিখ থেকে চালু হবে। যাদের ভিসা উত্তীর্ণ হয়ে গেছে সৌদি সরকার বলেছে কোনো সমস্যা নাই, তারা রোববারে তাদের অফিস খুলবে, তখন গিয়ে তারা ভিসা নবায়ন করতে পারে। বিমান বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্স একসঙ্গে ফ্লাইট পরিচালনা করায় নির্ধারিত সময়ে কর্মীরা কর্মস্থলে ফিরতে পারবেন বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। যারা আটক ছিলেন তারা এখন প্রত্যেকে তাদের স্ব কাজে যেতে পারবেন। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি রোধ করা ইসির একার দায়িত্ব নয়, বরং সামগ্রিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন এনআইডি ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেছেন, শুধু রোহিঙ্গাদের উপরই নয়, ইসির কর্মকর্তাদের উপরও নজরদারি আছে। এনআইডি জালিয়াতির সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। অবৈধভাবে ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি নতুন ঘটনা নয়। জালিয়াতির বিভিন্ন অভিযোগ উঠেছে রোহিঙ্গাদের বিরুদ্ধে। সতর্ক অবস্থানে নির্বাচন কমিশন। প্রায় 10 লাখের বেশি রোহিঙ্গার বায়োমেট্রিক তথ্য সহ রোহিঙ্গার ডাটাবেজ তৈরি করেছে ইসি। 32টি এলাকা চিহ্নিত করে ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি ঠেকাতে কাজ করছে বিশেষ কমিটি। অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন, এনআইডি নিতে যেসব দলিল লাগে সেগুলো কিভাবে রোহিঙ্গারা পায় তা খতিয়ে দেখা হচ্ছে। এখানে কিন্তু শুধু এনআইডি উইংয়ের একক দায়িত্ব না, এটা একটা সামগ্রিক দায়িত্ব। এটার সাথে যারা সম্পৃক্ত অ্যাকচুয়ালি তাদের সবাইকে নিয়ে আমরা মিটিং করে, যাতে করে কে বাবা সাজলো সেটাও ধরা দরকার, কে তাকে নাগরিকত্ব সনদ দিল সেটাও ধরা দরকার, কে তাকে জন্ম সনদ দিল, এইগুলো বিষয়ে কিন্তু আমাদের নিখুঁতভাবে যাচাই করা দরকার। ইসির কর্মকর্তাদের ওপরও নজরদারি রয়েছে বলে জানান এনআইডি ডিজি। আমরা কিন্তু নিজেদের নজরদারি
তাদের এন্ট্রি, তাদের পাসওয়ার্ড, তাদের যে ফেসিয়াল রিকগনিশন, তারা যারা রেজিস্ট্রেশন অফিসার হিসেবে লোকাল সার্ভার প্রবেশ করবে, ডাটা এন্ট্রি অপারেটর যারা ডাটা এন্ট্রি দিবে, তাদের কিভাবে সিকিউরিটি সেফটি এবং লোকাল সার্ভারে কিভাবে সিকিউরিটি সেফটি মেনটেন করা যায়, এগুলো বিষয় তো আমরা সারা দেশব্যাপী গ্রহণ করছি। এদিকে 2,07,000 দ্বৈত ভোটার শনাক্ত করা হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে তথ্য গোপন করে দ্বৈত ভোটার হওয়ায় এনআইডি লক করা হয়েছে 927 জনের। মামলা দায়ের করারও নির্দেশনা দিয়েছে ইসি। সাবরিনা ও কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতির কথাও তুলে ধরেন তিনি। আমরা কেউ অনৈতিক কাজ করলে আবার বলতে চাই, এনআইডি তথা ইলেকশন কমিশন কখনো কাউকে ছাড় দেয়নি এবং ভবিষ্যতে ছাড় দেওয়া হবে না। এনআইডি কার্যক্রম তদারকিতে পর্যায়ক্রমে সারা দেশের 10টি টিমের মাধ্যমে সাঁড়াশি অভিযান পরিচালনা সহ নানা পদক্ষেপের কথা তুলে ধরেন এনআইডি ডিজি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কমতে না কমতেই ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজে 5 টাকা আর ভারতীয় পেঁয়াজে দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। হঠাৎ দাম বাড়ায় বিপাকে ভোক্তারা। আমদানি মাধ্যমে সরবরাহ বাড়লে পণ্যটির দাম নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। দেখুন তৌহিদুর রহমানের রিপোর্ট। ভারত রপ্তানি বন্ধের দুদিনের মধ্যে 50 টাকা কেজির পেঁয়াজ 100 টাকায় উঠে যায়। তবে সরকারের বিভিন্ন পর্যায়ের বাজার তদারকির কারণে কয়েকদিনের মধ্যেই তা নেমে আসে 80 থেকে 85 টাকায়। কিন্তু দুদিন ধরে ফের ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার। তবে সরবরাহ বাড়িয়ে মূল্য নিয়ন্ত্রণে এরই মধ্যে দেশের কয়েকটি বড় ব্যবসায়ী গ্রুপ পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করেছে। রাজধানীর কারণ বাজারের আড়তে দেশি পেঁয়াজ কেজি বিক্রি হচ্ছে 82 থেকে 86 টাকায়। দেশি ওটা বিক্রি হচ্ছে মানে 82 আর যেটা হলো কিং বলে ফরিদপুর, এটা বেচতেছি আমরা 75-76। এটা 90 টাকা পড়তে হয় ভাই। আমরা বেচতেছি হলো ওই খুচরো বেচতেছি 82 টাকা আর পাইকারি বেচতেছি 80 টাকা। দেশে আমদানি না হইলে তো দামটা কমবো না। তবে কয়েক গজ দূরেই খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজে 2 থেকে 5 এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 10 টাকা বেশি দরে। গতকালকে যে ইন্ডিয়ান পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে 60 টাকা, আজকে সেই ইন্ডিয়ান পেঁয়াজ পাইকারি 70 টাকা। কালকে 65 টাকা কিনে 70 টাকা বেচছি, আজকে 70 টাকা কিনে 75 টাকা বেচতেছি ইন্ডিয়ান পেঁয়াজ। বাজার নিয়ন্ত্রণে সরবরাহ বৃদ্ধির পাশাপাশি নজরদারি বাড়ানোর পরামর্শ সাধারণ ক্রেতাদের। প্রতিবেদন দেখি যে 60 টাকা কেজি হয়েছে, দাম কমছে, কই বাজারে এসে তো দেখলাম যে দাম কমে নাই। পাল্লা নিচ্ছে 450 টাকা এক পাল্লা, 90 টাকা কেজি পড়ছে। ইন্ডিয়ান পেঁয়াজ 70 টাকা কেজি। শীঘ্রই চীন, তুরস্ক, হল্যান্ড ও মিশর থেকে পেঁয়াজ আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে পেঁয়াজ উৎপাদনের অন্যতম জেলা রাজবাড়ীতে একদিনের ব্যবধানে কেজি প্রতি 10 টাকা দাম বেড়েছে। গত দুদিন আগে ভারতীয় পেঁয়াজ আসার কথা শুনে কেজি প্রতি 5 টাকা কমেছিল দাম। এখন প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। দাম বেশির কারণে ক্রেতাও কমে গেছে। ব্যবসায়ীরা বলছেন বর্তমানে প্রতি মণ পেঁয়াজ মানভেদে 3200 টাকা থেকে 3300 টাকায় কিনতে হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন থাকবে। অস্থায়ী শ্রমিক দিয়ে চলছে খাগড়াছড়ির মৎস্য হ্যাচারি, ব্যাহত হচ্ছে রেণু ও পোনা উৎপাদন। দেখছেন 21 চট্টগ্রাম সংবাদ। খাগড়াছড়িতে কোটি টাকা ব্যয়ে নির্মিত মিনি মৎস্য হ্যাচারিতে প্রয়োজনীয় জনবল না থাকায় ব্যাহত হচ্ছে রেণু ও পোনা উৎপাদন কার্যক্রম। স্বল্প সংখ্যক অস্থায়ী শ্রমিক দিয়ে হ্যাচারিতে কোনো মতে চলছে রেণু উৎপাদন। খাগড়াছড়ি প্রতিনিধি চিং মেপ্রুর রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। অস্থায়ী ভিত্তিতে শ্রমিক নিয়োগ দিয়ে স্বল্প পরিসরে রেণু ও পোনা উৎপাদন করা হচ্ছে খাগড়াছড়ির হ্যাচারিতে। আমিষের পুষ্টি ও পাহাড়ি জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে মিনি মৎস্য হ্যাচারি স্থাপন করা হয়। মৎস্য চাষ উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় 2012 সালে কাজ শুরু হয়ে শেষ হয় 2018 সালে। নির্মাণ ব্যয় 12 কোটি টাকা। যে চাহিদা অনুসারে মাছ দিতে পারছে না, আর এখানে উৎপাদনটা বাড়ানো উচিত, আর এটা সম্প্রসারিত হলে ভালো হবে। মৎস্য দিনে আমরা ভালো পোনা পাওয়াতে আমরা মৎস্য চাষিরা খুবই উপকৃত হয়েছে। হ্যাচারিতে 7টি পুকুর, একটি রেণু ও পোনা উৎপাদন প্রসেসিং সেন্টার রয়েছে। বর্তমানে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা অস্থায়ী হ্যাচারি খামার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে বাণিজ্যিকভাবে চালু হয়নি মৎস্য উৎপাদন। জনবল প্রদান না হওয়ার
প্রেক্ষিতে এখানে যে উৎপাদন ব্যাহত হচ্ছে, বর্তমানে মানে এই মাস্টার রুলে জনবল দিয়ে আমি এই হ্যাচারি কার্যক্রম চলমান রেখেছি। এদিকে স্থায়ী জনবল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জানান মৎস্য কর্মকর্তা। জনবল সৃষ্টির একটি প্রস্তাব মৎস্য অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন আছে। প্রয়োজনীয় লোকবল নিয়োগ হলেই মৎস্য উৎপাদন বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রত্না জামান, 21 টেলিভিশন। খাগড়াছড়িতে এক বাড়িতে দুর্ধর্ষ, ডাকাতি এবং বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গভীর রাতে জেলা শহরের বলপাইয়া আদাম এলাকায় গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। বাড়ির মালিক জানান, তারা সংখ্যায় 9 জন ছিল। ডাকাত দল তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে হাত, পা ও মুখ ওড়না দিয়ে বেঁধে রেখে ধর্ষণ করে। এ সময় তারা কানের দুল, আংটি সহ অন্তত 3 ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট নিয়ে গেছে। খাগড়াছড়ির দিঘি নালায় আনসার ভিডিপির কমান্ডারকে গুলি করে হত্যা মামলায় আনসার সদস্য রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মোহাম্মদ আলমগীর হাসানের আদালত এ রায় প্রদান করে। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম জামিনে বের হওয়ার পর পলাতক। 2015 সালের 3 জুলাই দিঘি নালার কবাখালী ইউনিয়নের হেডম্যান পাড়া চৌধুরী হিল আনসার পোস্টের বারাকে বাগবিতণ্ডার এক পর্যায়ে রফিকুল ইসলাম আমির হোসেনকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেন। এবার জানাবো অন্যান্য জেলার খবর। কুষ্টিয়ার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির চাল আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস সহ 4 জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মহসিন হাসানের আদালতে আসামিরা উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। এর আগে দবির উদ্দিন বিশ্বাস ও তার সহযোগীদের বিরুদ্ধে খাদ্য সহায়তা প্রকল্পের চাল আত্মসাতের অভিযোগে মামলা হলে পুলিশকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেয় আদালত। মেহেরপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম তারিক হোসেন। তারিক আল্লাহর দলের থানা নির্বাহীর দায়িত্ব পালন করছিলেন। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুরের বসন্তপুর গ্রামে অভিযান চালানো হয়। সেখান থেকে তারিক হোসেনকে আটক করা হয়। তারিক 2019 সালের 29 নভেম্বর চুয়াডাঙ্গা সদর থানার জঙ্গি মামলার অন্যতম পলাতক আসামি বলেও জানায় র্যাব। দৌলতদিয়া ফেরিঘাটে পণ্যবাহী ট্রাকের সারি আজও কমেনি। ফেরি সংকট ও নাব্যতা সংকট এবং তীব্র স্রোতে কয়েকদিন ধরে ফেরি পারের অপেক্ষায় রয়েছে প্রায় 3 শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চালকদের। ভিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ ব্যবস্থাপক মাহবুব হোসেন জানান, এই নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকায় নাব্য বাড়াতে ড্রেসিং করা হচ্ছে, যে কারণে ফেরিগুলো স্বাভাবিক চলাচল করতে সমস্যা হচ্ছে। এই নৌরুটে 9টি রোরো, 5টি ইউটিলিটি সহ মোট 14 ফেরি এবং 16টি লঞ্চ চলাচল করছে। সড়কপথে যাত্রীচাপ কমাতে ও দুর্ঘটনা রোধে ঢাকা মোহনগঞ্জ রেলপথে যুক্ত হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস নামে নতুন আন্তনগর। এ ট্রেন চলাচল করবে ব্রাঞ্চ নিউ ইন্দোনেশিয়ান পিটি ইনকার তৈরি লাল সবুজের রেকার দিয়ে। স্পেয়ার রেক সহ মোহনগঞ্জ এক্সপ্রেস 17টি বগি নিয়ে নিয়মিত ঢাকা ও নেত্রকোনার মোহনগঞ্জে চলাচল করবে। প্রতিদিন দুপুর 2:30টায় ঢাকা থেকে ছেড়ে মোহনগঞ্জে পৌঁছাবে সন্ধ্যা 6:30টায়। শেষ করব 21 চট্টগ্রাম সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সৌদি যেতে ফের রাস্তায় প্রবাসীরা। 1 অক্টোবর থেকে ফ্লাইট, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। টিকিটের জন্য ভিড়। ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি ঠেকাতে কমিটি। এনআইডি জালিয়াতিতে জড়িতদের ছাড় নয়। ফের চড়া পেঁয়াজের বাজার, আমদানি বাড়লে কমবে দাম, বলছেন ব্যবসায়ীরা। সর্বশেষ খবর জানার জন্য ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 7টায়।
দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।